একটা শান্ত গ্রামে হঠাৎ হইচই পড়ে গেল। এক কোটিপতি মানুষ গাড়ি নিয়ে গ্রামে ঢুকতেই দৌড়ে গিয়ে এক গরিব মেয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, বাবা তুমি কেন আমাদের ফেলে গিয়েছিলে? মুহূর্তেই জমে গেল আশেপাশের লোকজন। আর সেই কোটিপতি রেগে গিয়ে মেয়েটাকে অপমান করলো সবার সামনে। এরপর থেকেই সেই গ্রাম কেঁপে উঠল কানাঘুষিতে। কে এই মেয়ে? সত্যি ও কি কোটিপতির মেয়ে? অপমানের ভার বইতে না পেরে মা মেয়েকে তাড়িয়ে দেওয়া হয় গ্রাম থেকে। কিন্তু সেই ছোট মেয়েটি প্রতিজ্ঞা করে একদিন সবাইকে দেখাবে কে সে। ছোট মেয়েটি কি প্রতিশোধ নেবে ওই মানুষটাকে আর ওই গ্রামকে? সব জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সকাল থেকেই গ্রামে উৎসবের ঢেউ, বাতাসে মাটির গন্ধ, প্যান্ডেলের চারপাশে রঙিন কাগজ উড়ছে, মাইক থেকে ভেসে আসছে পুরনো লোকগান। 50-এ পা দেওয়া বুড়োরা চায়ের কাপ হাতে হাসতে হাসতে বলছে, এই অনুষ্ঠান শেষ হয়েছিল আমরা তখন কাঁচা বালক, কেউ ভাবেনি আবার এমন দিন আসবে। বৌঝিরা পাতা বুনছে, ছেলেমেয়েরা দৌড়ে বেড়াচ্ছে, আর মাঠের মাঝখানে রঙিন কাপড়ে মোড়ানো বিশাল প্যান্ডেল, যেন রাজা আসছে আজ। সবাই অপেক্ষা করছে সেই শহরের বড় মানুষ। নাম তার রুদ্রনীল ব্যানার্জি। রুদ্রনীল বহু বছর পর এই গ্রামে এসেছে, নিজে আসতে চায়নি। গ্রামের সম্মানীয় মানুষ নিরঞ্জন কাকার অনুরোধ না এলে হয়তো কোনো দিনই এই গ্রামে পা রাখত না। সে বিলাসিতায় বড় হয়েছে, মাটির রাস্তা, ধুলাবালি, হালকা ঘামের গন্ধ সবই তার অসহ্য। তার জীবন কাঁচের দালানে, দামি পারফিউমে। এই গ্রামীণ আবহাওয়া তার চোখে যেন শুধু অস্বস্তি। দুপুর নাগাদ দূর থেকে ভেসে আসে গাড়ির ইঞ্জিনের শব্দ। গ্রামের জনতা ভিড় জমায়, কেউ চুলে জল ছিটিয়ে, কেউ আবার লুঙ্গি সামলে দাঁড়ায়। জনগণের ভেতরে গুঞ্জন, রুদ্রবাবু পাল্টে গেছে নিশ্চয়ই, এখন বড় মানুষ। কালো টিন্টেড গ্লাসওয়ালা গাড়িগুলো ধীরে ধীরে মাঠে ঢোকে, সঙ্গে সাদা গাড়ি, দারোগা, নিরাপত্তা রক্ষী। সব কিছু এত জাঁকজমকপূর্ণ যে গ্রামের মনে কাঁপুনি ধরে যায়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সাদা স্যুটে ঢাকা এক শহরের রূপ। চোখে দামি সানগ্লাস, কানে হেডফোন, মুখে কঠিন ভঙ্গি, হাসি নেই, চোখে একরাশ বিরক্তির গর্ব, অচেনা এক তাচ্ছিল্যের ছাপ। চারদিকের মানুষের কোলাহল, সব যেন তার কাছে অসহনীয়। গ্রাম যেন নিঃশব্দ হয়ে যায় তার আগমনে। ঠিক তখনই হঠাৎ ভিড়ের পেছন থেকে এক ক্ষীণ কণ্ঠ, বাবা। সবাই ঘুরে তাকায়। প্রায় 12 বছরের এক মেয়ে আদ্রিতা দৌড়ে এসে সামনে দাঁড়ায়। তার মুখে ধুলোর ছাপ, ফ্রক ছিঁড়ে গেছে এক জায়গায়, চুলগুলো এলোমেলো, ক্লান্ত চোখে শুধু একরাশ আশা। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলে, বাবা কোথায় ছিলে তুমি এতদিন? এক মুহূর্তে চারপাশ স্তব্ধ হয়ে যায়, বাজনা থেমে যায়, সবাই তাকিয়ে থাকে। আদ্রিতা তার ছোট হাত দুটো দিয়ে রুদ্রনীলকে জড়িয়ে ধরে বলে, তুমি কেন আমাদের ফেলে গিয়েছিলে? রুদ্রনীল স্তব্ধ হয়ে যায় কয়েক মুহূর্ত। তারপর তার মুখের অভিব্যক্তি বদলে যায়, রাগে, অস্থিরতায়। গলা শক্ত করে বলে, তুই কে? আমার পোশাক নোংরা করে দিলে। জানো কত দাম এটা? আজ আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, সব ভেস্তে করে দিলে। এই জন্য আমি এইসব গ্রামে আসতে চাই না। তার নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। স্যার আমরা হ্যান্ডেল করছি। তারা আদ্রিতাকে আলতোভাবে সরিয়ে দেয়, কিন্তু আশেপাশে থাকা লোকজন তখনই গুঞ্জন শুরু করে, ওই মেয়েটা কে রে? ঠিক কি বলল সে? বাবা বলল যেন। এই শেষ কথাটার পরই মুহূর্তে রুদ্রনীলের মুখের রং বদলে যায়। তার চোখ মুখ লাল হয়ে ওঠে। মাথা নিচু করে দাঁড়ানো ছোট মেয়েটার দিকে একবার তাকিয়েই সে সোজা গাড়ির দিকে চলে যায়। গাড়ির দরজা জোরে শব্দ করে বন্ধ হয়, ইঞ্জিন গর্জে ওঠে। একটুও সময় নষ্ট না করে সে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু গাড়ি কিছুটা দূরে যেতেই রুদ্রনীলের কপালের ভাঁজ গভীর হয়ে ওঠে। মনের ভেতর এক অদ্ভুত খচখচানি। মেয়েটা ওকে বাবা বলল কেন? ও আসলে কে? একটুখানি কৌতূহল, আবার তেমনই অহংকারেও চাপা পড়ে যায় ভাবনাগুলো। সে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল, যেন কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করছে। এদিকে গাড়ি চলে যেতেই
পুরো মাঠ নিস্তব্ধ। লোকেরা অবাক হয়ে তাকিয়ে থাকে সেই মেয়েটার দিকে, যে এখনো দাঁড়িয়ে কাঁদছে, কণ্ঠ ফেটে যাচ্ছে চিৎকারে, বাবা যেও না, আমি তোমাকেই খুঁজছিলাম। তার কান্না যেন চারদিকের গলার আওয়াজ ভেদ করে দূরে ছড়িয়ে পড়ে। কেউ বলে ও পাগল নাকি, কেউ ফিসফিস করে কোটিপতিকে বাবা ডেকেছে নাকি, আবার কেউ ঠোঁট টিপে বলে এই মেয়েটা আজ গ্রামটার নাম নষ্ট করলো। এই সময় হয়তো কেউ খেয়াল করেনি, ভিড়ের পিছন দিক থেকে দু একজন তরুণ তাদের ফোন উঠিয়ে রেকর্ড করছিল দৃশ্যটা। কয়েক ঘন্টা পরেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক কোটিপতিকে কাঁদতে কাঁদতে বাবা ডেকে ধরেছিল এক দরিদ্র মেয়ে। কমেন্টে আগুন, কেউ লিখছে পৃথিবীতে এখনও দেবতার দেখা মেলে, আবার কেউ বলছে ড্রামা। কিন্তু আসল গল্প তখনও কেউ জানে না। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকে শুধু সেই ছোট্ট মেয়ে, চোখের জল, ধুলা আর হাহাকার মিশে যায় এক ছবির মতো দৃশ্যে, যে দৃশ্য সেদিনের গ্রামটা কোনোদিন ভুলতে পারবে না। এই সময় পাশের পাড়ায় চুলার পাশে বসে রান্না করছিল বিমলা। হঠাৎ রামু কাকা দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, বিমলা তোর মেয়ে কি কাণ্ড করেছে রে, প্যান্ডেলে সবার সামনে ওই কোটিপতি লোকটাকে বাবা ডেকেছে। চুলায় হাত দেওয়া অবস্থায় বিমলার চোখ বড় হয়ে যায়। কি বলছো কাকা, আমার আদ্রিতা এখন কোথায়? রামু কাকা বলে, ও এখন প্যান্ডেলের পাশে বসে কাঁদছে, সবাই তাকিয়ে আছে ওর দিকে, তুই তাড়াতাড়ি চল। বিমলা কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে যায়। প্যান্ডেলের কাছে এসে দেখে ভিড়ের মধ্যে তার মেয়ে বসে আছে, চোখ দুটো ফুলে গেছে কান্নায়, আর বুক ভরে বলছে, মা বাবা এসেছিল মা, উনি আমারই বাবা, উনি কেন আমাদের নিয়ে গেল না? বিমলা এক মুহূর্তের জন্য থমকে যায়, মুখ শুকিয়ে যায়। চারপাশের লোকজন গুঞ্জন করছে, ওই ধনী লোকটা কি সত্যি ওর বাবা? না রে, ভিখারি মেয়ের আবার কি বাবা? এইসব চালাকি করছে, টাকা পেতে চায়, বুঝলি? এই কথাগুলো কানে যেতেই বিমলার বুক ফেটে যায়। সে ভিড় সরিয়ে মেয়েকে কোলে টেনে নেয়, গলা কাঁপতে কাঁপতে বলে, চুপ কর মা, চল ঘরে যাই। বাড়ি ফিরে দরজা বন্ধ করেই বিমলা বলে, আদ্রিতা তুই এমন কেন করলি মা? আদ্রিতা কাঁদতে কাঁদতে বলে, মা আমি জানি উনিই বাবা, আমি দেখেছি প্রতিদিন রাতে তুমি একটা ফটো দেখে কাঁদো, সেই ফটোতে উনিই ছিল। আমি একদিন আমার জামা খুঁজতে গিয়ে ফটোটা পেয়েছিলাম, তাতে লেখা ছিল, কেন করলে এমন? পেটে তোমার যে একমাত্র সন্তান, তার কথা একবারও ভাবলে না? মা আমি সব পড়েছি, সব জানি, আমি ওনাকে দেখেই চিনে ফেলেছি, আমার ভুল হয়নি। আদ্রিতার কথা শুনে বিমলা একদম স্থির হয়ে যায়, চোখের দৃষ্টি ফাঁকা হয়ে যায়। মনে পড়ে যায় 15 বছর আগে ঘটে যাওয়া সেই একটি রাতের কথা, যেদিন তার পৃথিবী থেমে গিয়েছিল। তার ঠোঁট কাঁপে, বুকের উপর হাত রেখে ধপ করে বসে পড়ে। বাইরে তখনও গ্রামের লোকের গুঞ্জন, বিমলার মেয়ে অসুস্থ নাকি? কিন্তু ভিতরে শুরু হয়েছে অন্য এক গল্প। এক পুরনো ক্ষত আবার খুলে যাচ্ছে ধীরে ধীরে। বিমলার মন এখনও কাঁপে সেই দিনের স্মৃতিতে। তার মনে পড়ে বহু বছর আগে ব্যানার্জি বাড়িতে বিয়ের মরশুম, উৎসবের আনন্দ। গ্রামের বড় জমিদার অমলকান্তি ব্যানার্জি তখন ছেলের বিয়ের উদ্যোগে কলা কৌটো সাজাচ্ছেন। তার একমাত্র সন্তান রুদ্রনীল তখন বিদেশ ফেরত, আধুনিক, উচ্চাসীবাদী। বাবার কথায় সম্মত হলেও মনের গোপনে অভ্যস্ত ছিল উন্নত জীবন, ধনী পরিবেশের প্রতি। অমলকান্তির এক ইচ্ছা ছিল ছেলে যেন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করে, তাই বিমলাকে বেছে নেয়। বিমলা ছিল গ্রামের সহজ, কম কথার মেয়ে, গরিব ঘর, সরল জীবন, পোশাকে আচরণে সাধারণ। বিয়ের দিনে মুখে হাসি নিয়ে ধনী ঘরে আসার আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সে ব্যানার্জি বাড়ির নতুন বউ। কিন্তু বিয়ের কদিন পর থেকেই রুদ্রনীলের মনে খচখচে সন্দেহ। সে বুঝতে পারে এই নতুন সংসার, নতুন স্ত্রী মোটেই তার জীবনের সঙ্গে মানানসই নয়। বিমলার পোশাক, কথাবার্তা, চালচলনে ধীরে ধীরে রুদ্রনীলের বিরক্তি বাড়তে থাকে। সে পাল্টে গেল, বিমলাকে এড়িয়ে চলতে শুরু করলো। অমলকান্তিবাবু ব্যাপারটা টের পান। একদিন অমলকান্তিবাবু বিমলার হাতে একটি পুরনো দলিল দিয়ে বলেন, বৌমা
আমার শরীরটা ভালো যাচ্ছে না, এই জমির দলিলটা তোমার নামে লিখে দিলাম। ভবিষ্যতে তোমার দরকার হতে পারে, কারো কাছে যেন কখনো হাত পাততে না হয়। বিমলা বুঝতে পারে তার শ্বশুর তাকে চাইতেন, কিন্তু রুদ্রনীল দিন দিন দূরে সরে যায়। এরপর হঠাৎই বাড়িতে শোক। অমলকান্তিবাবু চলে যান চিরদিনের জন্য। বাড়ি অন্ধকার। বিমলার চারপাশে একা হয়ে পড়ে। এরপর শুরু হয় সূক্ষ্ম অত্যাচার। রুদ্রনীল তাকে অবজ্ঞা করে, বউ হিসাবে মেনে নিতে চায় না। তার জীবনে ঢুকে পড়ে শহরের এক বড়লোক মেয়ে, স্মার্ট, উচ্চশিক্ষিত। তার নতুন প্রেম। বছর দেড়েক পেরিয়ে যায়। বিমলা এই ঘরে শুধু এক অনাদরের নাম। একদিন হঠাৎ রাত তখন গভীর, বাইরে মেঘ গর্জে উঠছে অবিরাম। বৃষ্টির ছাট জানলার কাঁচে আঘাত করছে। আলোর প্রতিটি ঝলক বিদ্যুতের সঙ্গে কেঁপে উঠছে ঘরটা। রুদ্রনীলের চোখ লাল, শিরাগুলো টান টান। গলার ধমকে ভর করে সে বলে ওঠে, এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যা বিমলা, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। বিমলা কিছু বলতে চায়, কথা গলায় আটকে যায়। চোখের ধারায় সব ঝাপসা। সে চুপচাপ জানলার পাশে রাখা শাড়িটা তুলে নেয়। মাটিতে পড়ে থাকা একটা দলিল কাগজ লুকিয়ে বুকের কাছে চেপে ধরে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। বিমলা নিঃশব্দে দরজা পার হয়। পেছনে বজ্রপাতের শব্দ, তবু পা থামে না। সে জানে এবারে আর ফিরে তাকানো নয়। 3 মাসের গর্ভ, বুকের ভেতরের সন্তান, এক ফোঁটা আশাই তার একমাত্র শক্তি। হাতে শ্বশুরের দেওয়া জমির দলিল, মনে একটাই প্রতিজ্ঞা, এই পৃথিবী আমার থেকে যা কেড়ে নিয়েছে আমি একদিন তার উত্তর দেব। সে একা রওনা দিল গ্রামে, যেখানে তার কোনো স্মৃতি নেই, শুধু আশ্রয় পাওয়ার ইচ্ছা আর পেটে অবাধ্য আশা। এইখানে শেষ হয় তার স্মৃতির পর্ব। মা, মা। আদ্রিতার ডাকেই বিমলা হঠাৎ চমকে ওঠে। পুরনো স্মৃতি থেকে ফিরে আসে। চোখের সামনে দেখে তার ছোট্ট মেয়ে উদ্বেগে তাকিয়ে আছে। বিমলা এক মুহূর্তে সব কিছু ভেঙে পড়তে দেখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর মেয়ের মাথায় হাত রেখে সে বলে, শোন মা, তোর জীবনটা তোরই হাতে। তোকে অনেক বড় হতে হবে, ভালো পড়াশোনা করতে হবে। আমি চাই তুই তোর বাবার থেকে অনেক উপরে যা, তবে তোর বাবার মতো এত অহংকারী হোস না। আদ্রিতা চোখ মুছে দৃঢ় স্বরে বলে, আমি পারবো মা, আমি আমার বাবাকে দেখাবো আমি তোমার মেয়ে। একদিন আমি এত বড় হব যে উনি নিজের ভুল বুঝবে। যদি আমি বাবাকে তোমার কাছে ক্ষমা চাইতে না আনতে পারি, তাহলে আমি তোমার মেয়ে না। এই এক কথাতেই বিমলা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নিজের সন্তানের দিকে। ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে শোনা গেল তীব্র চিৎকার, ওদের ঘরে ঢুকিস না কেউ, গ্রামের মান শেষ করে দিয়েছে মা মেয়ে মিলে। বিমলার মুখ শুকিয়ে গেল। কেউ দরজায় পাথর ছুঁড়ল, কেউ জানলার পাশে কুকথা ছুঁড়ল। আদ্রিতা মায়ের আঁচল ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে জল, তবু চোখে যেন আগুন। রাত নামতেই পাড়ার মোড়ে জড়ো হলো গ্রামের মানুষ। কারো মুখে দয়া নেই, কেউ আসল সত্যটা জানার প্রয়াসও করল না। শেষমেশ একসঙ্গে রায় ঘোষণা হলো, ওরা আমাদের গ্রাম ছেড়ে চলে যাক, এমন কলঙ্ক নিয়ে থাকা যায় না। বিমলা জানত যুক্তি দেবার মানে এখন আরও অপমান ডেকে আনা। সে মেয়ের কাঁধে হাত রেখে আসতে বলল, চল মা, মানুষের দয়ায় বসে থাকা আমাদের কাজ না। তারা দুজন চুপচাপ অন্ধকার পথ ধরে গ্রাম ছাড়ল। বৃষ্টির গন্ধে ভেজা বাতাস, আকাশে অর্ধেক চাঁদ, পায়ের নিচে কাদা। শ্বশুরের দেওয়া সেই শেষ আশাটাও জমির দলিল এখন প্রায় হাতছাড়া অনুভব হচ্ছে। বিমলার বুক ফেটে কষ্ট হচ্ছে, তবু সে চোখের জল আটকায়। ঠিক তখন আদ্রিতা নিচু গলায় বলে, মা, আমি দেখব একদিন যারা আজ আমাদের দোষী ভাবছে তারা তখন আমাদের নাম শুনে মাথা নত করবে। সেই রাতেই মা মেয়ে চুপচাপ গ্রামের সীমান্ত পার হয়ে বেরিয়ে পড়ে। একটা ছোট শহরে এসে একটা বস্তির মতো জায়গায় ছোট্ট ঘর ভাড়া নেয় তারা। সকালের পর থেকেই নতুন লড়াই শুরু। বিমলা অন্যের বাড়িতে কাজ নিতে শুরু করে, আর আদ্রিতা ভর্তি হয় কাছের স্কুলে। অভাব, অপমান, একাকিত্ব সব কিছুর মাঝেও তাদের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হয়। মায়ের চোখের জলের মধ্যেই আদ্রিতা নিজের ভবিষ্যতের অঙ্গীকার খুঁজে পায়।
ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল সে, কিন্তু এবার যেন প্রতিটি অক্ষর ওর কাছে অস্ত্র হয়ে ওঠে, নিজের ভাগ্য গড়ার অস্ত্র। স্কুলের পড়াশোনার ফাঁকে মায়ের সঙ্গে রান্না শেখে, ঘরের কাজ শেখে। এইভাবে কয়েক বছর কেটে যায়। আদ্রিতা বড় হয়, পড়াশোনা শেষ করে শহরে চলে যায়। একদিন খবর পায় শহরে নামকরা এক কুকিং ইনস্টিটিউটে জাতীয় স্তরে রান্না প্রতিযোগিতা হচ্ছে। মনে প্রাণে মাকে প্রতিশ্রুতি দিয়ে সে অংশ নেয় সেই প্রতিযোগিতায়। পরীক্ষার দিনে নার্ভাস মুখে যখন মঞ্চে উঠে দাঁড়ায়, মনে হচ্ছিল তার হাতের প্রতিটা ভাজা মশলার গন্ধে মায়ের আশীর্বাদ মিশে আছে। সে এমন এক পদ তৈরি করে যা বিচারকেরা এক বাক্যে বলে, এটা শুধু রান্না নয়, পরিবার আর ভালোবাসার গল্প। সেই বছরই আদ্রিতা প্রথম হয়, সংবাদপত্রে ছাপা হয় তার নাম, সঙ্গে একটা হাসিমাখা ছবি। কিন্তু আদ্রিতা থেমে গেল না। সে অর্জনই তাকে নতুন পথে হাঁটায়। দিনরাত কাজ করে বেশ কিছু সঞ্চয় জোগাড় করে আর শুরু করে নিজস্ব রেস্টুরেন্ট, আদ্রিতাস কিচেন। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে। ওই মেয়েটার হাতে যেন জাদু আছে। রেস্টুরেন্টে ভিড় লেগে থাকে, সংবাদপত্রে লেখে, এক মেয়ের সংগ্রাম থেকে সাফল্যের শিখরে। বিমলার চোখে গর্বের জল, আর আদ্রিতা নিজের ভিতরে শান্ত গোপন প্রতিজ্ঞা, আমি এখনও বাবাকে খুঁজব, কিন্তু এবার অতীতের মতো কান্নায় নয়, নিজের অর্জনে। আরও কয়েক বছর কেটে গেল। এক দুপুরে যখন রোদ রেস্টুরেন্টের কাছে পড়ছে, দরজার কাছে এক বৃদ্ধ দাঁড়িয়ে, ময়লা জামা, পরনে ছেঁড়া প্যান্ট, মুখে ধুলোমাখা দাড়ির জট। লোকটা এক এক করে রাস্তায় মানুষদের বলে, একটু খেতে দেবেন? আদ্রিতা দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার বুকটা কাঁপতে থাকে। এই চোখ জোড়া, ওই মুখের রেখা, সে এক মুহূর্তেই চিনে ফেলে। যে মানুষটাকে সে শৈশব থেকে চিনত কেবল একটা ছবির ভেতর দিয়ে, সেই রুদ্রনীল ব্যানার্জি, তার বাবা। তার শরীর ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে। একজন কোটিপতি মানুষ আজ রাস্তায় খাবার চায়। জীবনকে এমনই ঘুরিয়ে দেয় মানুষকে। তখনই আদ্রিতা নিজেই সামনে গিয়ে বলে, আপনার খিদে পেয়েছে, কিছু খাবেন? রুদ্রনীল মুখ তুলে তাকায়, কিন্তু চিনতে পারে না। আদ্রিতা নিজের পরিচয় না দিয়ে তাকে ভেতরে নিয়ে আসে, নিজের রেস্টুরেন্টের টেবিলে বসায়। ম্যানেজার হতভম্ব, নিচু স্বরে বলে, ম্যাডাম, এই লোকটা ভিক্ষা চাইছিল, এখানে বসালে অন্য কাস্টমাররা। আদ্রিতা শান্ত গলায় বলে, এই রেস্টুরেন্ট আমার, কে কোথায় বসবে সেটা আমি ঠিক করি। আর জানো উনি কে? ম্যানেজার স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে খাওয়া হয়ে গেলে আদ্রিতা তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর সোজা তাকে নিয়ে গাড়িতে তোলে। গাড়িতে চড়ার পরও রুদ্রনীল কখনো জানলার বাইরে তাকায়, কখনো নিজের হাতের দিকে। মনে হয় এতকালের সফর শেষে জীবনে কোনো অর্থই অবশিষ্ট নেই। গাড়ি এসে থামে শহরের এক পাশে, উঁচু নতুন বিল্ডিংয়ের সামনে। তখনই রুদ্রনীল আদ্রিতাকে বলল, তুমি কে মা, আর আমাকে এইভাবে এখানে কোথায় নিয়ে এসেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদ্রিতা কিছু না বলে একটা ঘরের সামনে নিয়ে যায়। দরজায় ঘন্টা বাজতেই বিমলা বেরিয়ে আসে, চুলে খানিক পাক ধরা, হাতে চায়ের কাপ। দরজা খুলেই প্রথমে সে হকচকিয়ে যায়। চোখে পড়ে সেই মানুষটার মুখ, অতীতের স্মৃতি, দুঃখ, অভিমান আর ভালোবাসা সব একসাথে যেন বেঁধে ধরে। হাত থেকে চায়ের কাপ পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মেঝেতে। চারপাশে নিস্তব্ধতা, কেবল ভাঙা কাপের শব্দ যেন দীর্ঘ বছর ধরে জমে থাকা কান্নার প্রতিধ্বনি। বিমলা অজান্তেই পেছনে সরে যায়। রুদ্রনীল ফিসফিস করে বলে, বিমলা। বিমলা আর কথা বলতে পারে না। তারপর তারা তিনজন ভিতরে চুপচাপ বসে থাকে। চারপাশে বাড়ির কাজের লোক, চেনা জানা পরিবেশ, তবু যেন বাতাসের টান। কি বলবে ভেবে পায় না কেউই। স্বাভাবিকতা ফেরাতে একটু চা এনে রাখে আদ্রিতা। তিনজন নীরবতায় চুমুক দেয়। হঠাৎ বিমলা পাশে রাখা অ্যালবামের একটা পাতা খুলে দেখায়। তাতে সেই পুরনো দিনের ছবি। বিমলা মৃদু গলায় বলে, রুদ্র, মনে আছে 13 বছর আগে গ্রামের অনুষ্ঠানে এক ছোট মেয়ে তোমাকে বাবা বলে ডেকেছিল? রুদ্রনীল কিছুক্ষণ চুপ থেকে মুখ নিচু করে। মনে আছে, গরিব বাড়ির এক দুষ্টু মেয়ে হঠাৎ এসে আমায় জড়িয়ে ধরেছিল,
বলে আমি নাকি ওর বাবা। বিমলা মুখে এক ফোঁটা মুচকে হাসি এনে বলে, ওই মেয়েটাই আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই আদ্রিতা, তোমার নিজের মেয়ে। রুদ্রনীলের চোখ বড় হয়ে যায়, যেন মাথার উপর বাজ পড়ল। হাত কাঁপতে থাকে, চোখ ভিজে উঠছে অজান্তেই। কিছুক্ষণ পর বিমলা আবার বলে, তুমি এতদিন কোথায় ছিলে রুদ্র? তুমি তো একজন বড় ব্যবসায়ী, শহরের কোটিপতি মানুষ, আজ এ ভিখারির চেহারা কেন? রুদ্রনীল একটুখানি হাসে, একটা হারের হাসি। তারপর কথাগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে যেন বুকের গহীন থেকে। বিমলা, তোমার সঙ্গে অন্যায় করেছিলাম, তাই ঈশ্বরও আমায় ছেড়ে গেছে। তোমাকে ঘর থেকে বের করার কয়েকদিন পর আমি এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করি। সবই ঠিকই চলছিল, স্ত্রী সুন্দরী, ঘর ভরা সুখ। আমাদের একটা ছেলে হলো, এখন তার বয়স 18। একদিন এক মন্দিরে গিয়েছিলাম সবাই, আর ঠিক সেখানে এক বৃদ্ধ ভিখারি আমার পা জড়িয়ে ধরে বলেছিল, বাবু, অনেকদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? তখন আমি রেগে গিয়ে ওই বৃদ্ধকে দূরে ঠেলে দিই, বলি, তুই ভিখারি, ভিখারির মতোই থাকবি, আমাকে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? তখন ভিখারিটা চুপচাপ একটা কথাই বলল, বাবু, তোর এই অহংকারই একদিন তোকে ভিখারি বানাবে, তখন বুঝবি এক ভিখারির খিদের জ্বালা কতটা কষ্টকর। রুদ্রনীল এক মুহূর্ত থামে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। তারপরই শুরু হলো পতন। আমার ব্যবসা একে একে হারিয়ে গেল, অর্থ, গাড়ি, বাড়ি সব কিছু শেষ। স্ত্রী ও ছেলে দুজনেই আমায় ঘর থেকে বার করে দিল। তখন বুঝলাম ভিখারির অভিশাপ সঠিক ছিল। শেষ 3 বছর ধরে আমি এই ভিক্ষা করেই বেঁচে আছি। বিমলা স্তব্ধ, রুদ্রনীলে গলায় কাঁপুনি, তার চেহারায় অনুতাপের ছায়া স্পষ্ট। বিমলা, জীবনের এই শেষ প্রান্তে এসে শুধু একটাই প্রশ্ন, তুমি কি আমায় ক্ষমা করবে? ঘর নিস্তব্ধ হয়ে যায়। বিমলা ধীরে আদ্রিতার দিকে তাকায়। আমি ক্ষমা করেছি রুদ্র, কিন্তু আসল ক্ষমাটা ওর হাতে। যদি আদ্রিতা তোমায় ক্ষমা করতে পারে তবেই তুমি মুক্তি পাবে। আদ্রিতা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর ধীরে উঠে এসে রুদ্রনীলের সামনে দাঁড়ায়। তার চোখ ভিজে, তবু মুখে দৃঢ়তা। সে নিচু গলায় বলে, বাবা, মা শেখায়নি ঘৃণা করতে, মা বলেছে ক্ষমা করাই আসল প্রার্থনা। আজ আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু প্রতিশ্রুতি দাও আর কাউকে এই কষ্ট দেবে না। রুদ্রনীল কাপা হাতে মেয়ের পা ছুতে যায়, কিন্তু আদ্রিতা তার বাবাকে জড়িয়ে ধরে। ধন্য আমি, আজ নতুন জীবন পেলাম। ঘর জুড়ে নীরবতা, কেবল কান্না ও প্রশান্তির শব্দ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, যেন সেই রাতেরই পুনর্জন্ম। কিন্তু আজ এই বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে ক্ষমার আলোয় ভরা এক পরিবার। তো বন্ধুরা, তোমাদের মতে এই রুদ্রনীল কি ক্ষমা পাওয়ার যোগ্য ছিল? তোমাদের মতামত কমেন্টে জানাও, দেখি তোমাদের ভাবনা কেমন। আর গল্পটি কেমন লাগলো এটাও অবশ্য কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।